ইলিশ উৎসবে সুন্দরবন ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখেছেন আমাদের কলকাতা থেকে সুন্দরবন আসা এবং ইলিশ উৎসবের প্রথম দিনের ভুরিভোজ। সন্ধ্যাটা কেটেছিল এক রোমাঞ্চকর গল্প শুনে এবং ঝুমুর নাচ দেখে। আগের পর্ব না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আজকের পর্বে আপনাদের ঘুরে দেখাবো সুন্দরবনের ভয়াবহ ম্যানগ্রোভ অরণ্য, আলাপ করাবো বড়মা ও তার দুই সন্তানের সাথে। এর সাথে সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিনের ভোজ তো থাকছেই। শুরু করছি আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প। সকাল 6টার সময় আমরা রওনা দিয়েছিলাম। মর্নিং টি হোটেলেই দেওয়া হয়েছিল। শিয়ালদা থেকে এনারা একবার রিসিভ করার পর সমস্ত কিছুর দায়িত্ব এই ট্যুর এজেন্সিরই। আমরা সুন্দরবন ভ্রমণে এসেছি ট্রাভেল ছুটির সাথে। ট্যারিফ পড়েছে 5,600 টাকা প্রতিজন। আমরা সেমি ডিলাক্স ক্যাটাগরির এসি রুম চুজ করেছিলাম। এনাদের ট্যুরের ক্যাটাগরি এবং ট্যারিফগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কেউ যদি বোটে থাকতে চান তারও অপশন আছে। জঙ্গলে যাওয়ার জন্য যেই পারমিট এবং ডকুমেন্টেশনগুলো লাগে তা সমস্ত আমাদের ট্যুর এজেন্সি অ্যারেঞ্জ করে রেখেছে। এখান থেকে আমাদের গাইডকে পিক আপ করে আমরা রওনা দেব। আজকে যেই জায়গাটা ঘুরে দেখব ম্যাপের সাহায্যে তার অবস্থানটা একটু বুঝে নেওয়া যাক। সুন্দরবনে আমরা মেনলি এই এরিয়াটাই ঘুরে দেখি। ট্যুরিস্টদের ঘোরার জন্য এটাই অ্যালাউ করা হয়। সুন্দরবনে জনবসতি যা আছে তা সমস্ত কিছু এই আইল্যান্ডগুলোতে। এই জায়গাটা হলো বাফার জোন। এখানে মাছ ধরার জন্য পারমিট দেওয়া হয়। আর এই সমগ্র এরিয়াটা হলো সুন্দরবনের কোর এরিয়া। এখানে কাউকে অ্যালাউ করা হয় না। পুলিশ শুধুমাত্র পেট্রোলিং এর কাজে এই দিকে যায়। আর এই দ্বীপগুলিতে শুধুমাত্র বাঘ এবং জীবজন্তুদের বাসস্থান। এই দ্বীপগুলোতে একটি মাত্র জনবসতি নেই। 26,000 বর্গ কিলোমিটার বিস্তৃত সুন্দরবনের মাত্র 1/3 ভারতে, বাকি 2/3 বাংলাদেশে। ওয়াইল্ড লাইফ দেখার আশায় ম্যানগ্রোভ অরণ্যের দিকে সতর্ক দৃষ্টি রাখতে রাখতে প্রথমেই যেখানে পৌঁছালাম তা হলো সুধন্যখালী ওয়াচ টাওয়ার। এটা হলো বনবিবি মন্দির, সুন্দরবনের আঞ্চলিক এবং খুব সম্ভবত প্রধান আরাধ্যা দেবী। ওয়াচ টাওয়ারটা ঘুরে নিয়ে আপনাদের বনবিবি সম্পর্কে আরো তথ্য দিচ্ছি। এখানে ওয়াচ টাওয়ারের পুরো এরিয়াটা জাল দিয়ে ঘেরা। মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, অর্থাৎ জঙ্গল এখানে মুক্ত আর আমরা খাঁচার মধ্যে। এখানে বিভিন্ন ম্যানগ্রোভ সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। এই গাছগুলিকে স্থানীয়রা কাঁকড়া গাছও বলে থাকেন। তার কারণ হলো এই গাছের নিচে ফিডলার ক্র্যাবের বাস। দীঘা মন্দারমণির লাল কাঁকড়ার সাথে কিছুটা মিল থেকে থাকলেও এটা সম্পূর্ণ অন্য প্রজাতির। সাইজে বেশ ছোট হয় এবং একটি দাঁড়া অন্যটির তুলনায় বেশ বড় হয়। জোয়ারের জল যখন আসে তখন এরা গর্তের মধ্যে চলে গিয়ে সেই গর্তটির মুখ ঢেকে দেয়, যাতে জোয়ারের জল গর্তে না ঢুকে পড়ে। এই হলো সুধন্যখালী ওয়াচ টাওয়ার। লোক সমাগম বেশি হওয়ার কারণে বাঘ সাধারণত ওয়াচ টাওয়ারগুলোর কাছাকাছি থাকে না। এখানে একটা মিষ্টি জলের পুকুর করা আছে। যারা ভাবছেন পশু পাখি এখানে জল খেতে আসতে পারে তাদের উদ্দেশ্যে বলে রাখি, সুন্দরবনের সকল প্রাণী জীবন ধারণের জন্য নোনা জল খেয়ে থাকে। তাই আলাদা করে মিষ্টি জলের প্রতি কতটা আকৃষ্ট হবে তা নিয়ে সন্দেহ আছে। সুন্দরবনের এই বাঁদরের সাথে হরিণের কিন্তু খুব বন্ধুত্ব। বাঘ যখন ঝোপের পিছনে শিকারের জন্য লুকিয়ে থাকে, বাঁদর তার গাছের উপর থেকে দেখতে পেয়ে হরিণ এবং বাকি পশু পাখিকে সতর্ক করে দেয়। লঞ্চে ফিরে আসতেই আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়। লুচি, চানা মশলা এবং একটা মিষ্টি দিয়েছে। ব্রেকফাস্টের টেস্ট অ্যাভারেজ ছিল। সুধন্যখালী ওয়াচ টাওয়ার দেখার পর আমরা দোবাকিতে যেতেই পারতাম, কিন্তু বাঘ দেখার আশায় আমরা গভীর জঙ্গলের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। পাশে ম্যানগ্রোভের গভীর জঙ্গল। এখনো পর্যন্ত আমরা কোনো বাঘ দেখতে না পেলেও হয়তো এই ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে থেকে কোনো হিংস্র বাঘ আমাদেরকেই দেখছে। বাঘ খোঁজা তো চলবেই, তবে তার আগে আপনাদের বলবো বনবিবির গল্প। বনবিবি হলেন সুন্দরবনের আঞ্চলিক দেবী। স্থানীয় মানুষের বিশ্বাস তিনি জঙ্গলের হিংস্র বাঘ, কুমির এবং অন্যান্য প্রাণীর থেকে মানুষকে রক্ষা করেন। হিন্দু মুসলিম নির্বিশেষে বনবিবি পূজিতা হন। এটি হিন্দু মুসলিম সম্প্রীতির এক অনন্য উদাহরণ। যারা সুন্দরবন গেছেন তারা খেয়াল করবেন শাড়ি পরিহিতা যে মূর্তিটি থাকে সেটি হিন্দু মূর্তি।
এবং জুতো কামিজ ও টুপি পরিহিত মূর্তিটি হলো মুসলিম মতের মূর্তি। তবে সমস্ত জায়গায় এই দুটি মূর্তিকে পাশাপাশিই দেখা যায়। সুন্দরবনের প্রাণী এবং মানুষ দুজনের জীবনই খুবই সংঘর্ষের। এখানকার মানুষের প্রধান জীবিকা হলো মাছ কাঁকড়া শিকার এবং মধু সংগ্রহ। জীবিকার কারণে ডিঙি নৌকা করে প্রায়ই আসতে হয় জঙ্গলে। ধারালো শ্বাসমূল, সাপ এইসবের ভয় তো আছেই, তাছাড়াও অনেক মানুষ শিকার হয় বাঘ এবং কুমিরের হাতে। তাই জঙ্গলে যাওয়ার আগে প্রত্যেকে বনবিবির পূজা দিয়ে তারপর জঙ্গলে প্রবেশ করে। আমার সামনে এখন যেই জঙ্গলটা দেখা যাচ্ছে তা হলো হেতাল গাছের জঙ্গল। এই গাছের পাতার রং বাঘের গায়ের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার কারণে বাঘ এই ঝোপের মধ্যে লুকিয়ে থাকতে খুবই ভালোবাসে। জঙ্গলের মধ্যে যারা মধু সংগ্রহ করতে যান তারা মৌমাছির হাত থেকে বাঁচার জন্য এই হেতাল পাতার ধোঁয়া ব্যবহার করেন। বোটে বসে চা খাচ্ছি এমন সময় আমরা অন্য একটি বোটের কাছ থেকে জানতে পারি এইমাত্র সেই বাঘ আর তার 2 সন্তানকে নদীর পাড়ে দেখা গেছে। তারপর আর কি, বাঘের পিছনে ধাওয়া। সতর্ক দৃষ্টিতে চলেছে বাঘ খোঁজা। আমাদের বোট এগিয়ে চলেছে গভীর জঙ্গলের দিকে। কিছুক্ষণ পর ছোট খাড়ি থেকে বেরিয়ে আমরা একটি বড় নদীতে এলাম। আমাদের মতো অনেক বোটই এখানে বাঘ দেখার আশায় চলে এসেছে। এখন সমস্যা হলো এত ভিড়ের মাঝে বাঘ জঙ্গল থেকে বেরিয়ে আসবে কিনা। বাঘ দেখার আশায় এখন চারিদিক ঘুরে চলেছি। নদীর চড়ে বাঘের পায়ের স্পষ্ট ছাপ। কি রোমাঞ্চ অনুভব করছিলাম তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। কয়েকটা বোট দেখে একটা খাঁড়ির কাছে এগিয়ে গিয়ে জানতে পারলাম এইমাত্র সেই বাঘ তার 2 বাচ্চাকে নিয়ে খাঁড়ির জল পার হওয়ার চেষ্টা করছিল, কিন্তু বোট দেখে আবার জঙ্গলে চলে যায়। আমরা বেশ কিছুক্ষণ সেখানে শান্তভাবে অপেক্ষা করার পরও বাঘের দেখা পেলাম না। মনের রোমাঞ্চ এতক্ষণে হতাশায় পরিবর্তিত হয়ে গেছে। মনে মনে ভাবছি এতটা কাছে এসেও আর বুঝি বাঘ দেখা হলো না। এমন সময় আমাদের লঞ্চের কিছু মানুষ উত্তেজিত কিন্তু চাপা স্বরে বাঘ বাঘ ধ্বনি তুলল, এবং সেই দিকে তাকাতেই দেখতে পেলাম বড় মা আর তার 2 সন্তানকে। প্রথমবার সুন্দরবন বেড়াতে এসে এই দৃশ্য দেখতে পাবো তা কল্পনার বাইরে ছিল। জলের স্তর কিছুটা কম থাকার কারণে এরা নদীর পাড়ে খাবারের সন্ধানে বেরিয়েছে। একই এলাকায় পূর্ণবয়স্ক 2টো বাঘ কখনোই একসাথে থাকে না। এই ছোট বাঘগুলোর বয়স 3 বছর পেরিয়ে গেলে এরা মায়ের সঙ্গ ছেড়ে নিজের নিজের এলাকায় চলে যাবে। মা বাঘটার নাম বড় মা, ছোট দুটি এখনো নামকরণ হয়নি। সুন্দরবনের বাঘ পৃথিবীর অন্যান্য জায়গার বাঘের চেয়ে অনেক হিংস্র। মানুষ খেকো প্রচুর বাঘ আছে সুন্দরবনের জঙ্গলে, কিন্তু সুন্দরবনের বাঘ এত ভয়ঙ্কর কেন তা জানেন? আসলে নোনা জল পান করার জন্য এখানের বাঘের রক্তচাপ এমনিতেই খুব বেশি থাকে, তাই স্বভাব খুব অ্যাগ্রেসিভ। জঙ্গলের ভিতরে ধারালো শ্বাসমূলের জন্য এখানে বাঘ দ্রুত গতিতে ছুটে এসে পশু পাখি শিকার করতে পারে না। এমন অবস্থায় জীবিকার কারণে জঙ্গলে প্রবেশ করা মানুষগুলো স্বভাবতই বাঘের সহজ শিকারে পরিণত হয়। এখানের বাঘ নদীর ধার থেকে মাছ কাঁকড়াও ধরে খায়। প্রায় 2 মিনিট আমাদের দেখা দেওয়ার পর বড়মা তার 2 বাচ্চাকে নিয়ে আবার জঙ্গলে প্রবেশ করে। এই দেখুন, বাঘ দেখার উত্তেজনায় সুন্দরবনের বাকি ওয়াইল্ড লাইফ গুলোকে তো দেখাতে ভুলেই গেছি। সুন্দরবনে আমরা কি কি দেখেছিলাম তা শেয়ার করলাম আপনাদের সাথে। এবারে ইলিশ উৎসবে আমাদের দ্বিতীয় দিনের লাঞ্চের পালা। আজকের মধ্যাহ্ন ভোজে দেওয়া হয়েছে ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, পটল চিংড়ি, লাউপাতা ইলিশ এবং সরষে ইলিশ। খাবারের টেস্ট তো ভালো ছিলই, কিন্তু জঙ্গলের মধ্যে বোটের উপরে বসে এরকম একটা লাঞ্চ সত্যি একটা অনন্য অভিজ্ঞতা ছিল। গতকাল এসে থেকে এখনো পর্যন্ত এই খাবারগুলোর টেস্ট আমার সব থেকে বেটার লেগেছে। আর ইলিশ উৎসবের প্রধান আকর্ষণ লাউপাতা ইলিশ এবং সরষে ইলিশ, এই দুটোই দুর্দান্ত খেতে ছিল। শেষ পাতে দিয়েছিল পাকা আমের চাটনি আর পাঁপড়। খাবার পর আবারও শুরু হলো জঙ্গল দেখা, কিন্তু আর বিশেষ কোনো প্রাণী দেখতে পাইনি আমরা। কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম পঞ্চমুখী মোহনায়। খুব সম্ভবত এখানে মাতলা, হেরোভাঙা, বিদ্যা, গুমদি এবং গাজী নদী এসে মিশেছে। এদিকে দেখা যাচ্ছে আদিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর, আর এইদিকে সুন্দরবনের ছোট ছোট দ্বীপগুলো। নদী ছেড়ে আমাদের লঞ্চ এখন সাগরে ভাসছে। এখানের জলে বেশ ঢেউ আছে, আর তার কারণেই কিছুটা দোলানি অনুভব করা যাচ্ছে বোটে। এর আগে পর্যন্ত বোট রাইড যথেষ্ট স্টেবল ছিল, কোনো প্রকার দোলা অনুভব করিনি আমরা। তাই প্রথমবার যারা বোটে চড়ছেন তাদের আশা করি কোনো অসুবিধা হবে না। এই জায়গাটা থেকে ডলফিন দেখা যায়, আমরাও বেশ কিছু ডলফিন দেখতে পেয়েছিলাম, কিন্তু এতটাই দ্রুত মুভ করছিল যে কোনো ছবি বা ভিডিও নেওয়া সম্ভব হয়নি। ফেরার পথে আমাদের দেওয়া হলো পান্তা ভাতের ঘোল।
এই পান্তা ভাতের ঘোল আগে কে কে ট্রাই করেছেন কমেন্টে জানাবেন আমাকে। বিকেল 4টে নাগাদ আমরা বালি আইল্যান্ডে ফিরে এলাম। তবে হোটেলে না গিয়ে আমরা পাশের রাস্তা ধরে গ্রামের দিকে কিছুটা এগিয়ে যাই। সুন্দরবনের স্থলভাগ কিছুটা এই রকম দেখতে। এখানে মানুষের জীবনে সব থেকে বড় সমস্যা হলো জোয়ার ভাটা। পূর্ণিমা এবং আমাবস্যাতে সেই সমস্যা অনেকাংশেই বেড়ে যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে জমিতে নোনা জল ঢুকে গেলে তা চাষের অনুপযোগী হয়ে ওঠে। যাতায়াতের প্রধান মাধ্যম এখানে জলপথ। সব মিলিয়ে খুবই সংঘর্ষপূর্ণ জীবন কাটাতে হয় এখানের মানুষকে। ঘাট থেকে 5-7 মিনিট হাঁটার পর আমরা গিয়েছিলাম লোকনাথ মন্দিরে। বালি আইল্যান্ডে না থেকে অন্য জায়গায় যারা স্টে করেন তারাও এই মন্দির দর্শন করতে আসেন। আজকে আর কোনো প্রোগ্রাম নেই, তাই সান্ধ্যভোজ রুমেই দিয়ে গেছে। এখানে চিকেন পকোড়া এবং চা দিয়েছে। পকোড়াগুলো বোনলেস নয়, তবে টেস্ট বেশ ভালো ছিল। রাত্রে 10:30 নাগাদ আমাদের ডিনারের জন্য ডাকা হয়। আজকের ডিনারের মেনু বাইরের পরিবেশের সাথে যথেষ্ট মানানসই। ডিনারে দিয়েছে গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা এবং ইলিশ মাছ ভাজা। বাইরে বৃষ্টির সাথে মেঘ ডাকছে, আর পাতে এই সব খাবার। টেস্ট ভালো না হয়ে আর কি উপায় আছে। ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ব, কারণ কাল সকাল 5টার সময় আমাদের বেরোতে হবে। আগামীকাল আমরা ছোট ডিঙি নৌকা করে সুন্দরবনের গভীর জঙ্গলের খাঁড়িতে যাব। আজকে সকালের চা আমাদেরকে বোটেই দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দেখি আমাদের বোটের পাশে ডিঙি নৌকাগুলো চলে এসেছে। এগুলো করেই আমরা পাশের ছোট খাঁড়িগুলোতে যাব। এখন জোয়ার চলছে, তাই জল বেশি থাকার কারণে এটা সম্ভব। ভাটার সময় ওই খাঁড়িগুলোতে নৌকা চলাচলের জন্য পর্যাপ্ত জল থাকে না। এই মাঝ নদীতেই আমাদের লঞ্চ ছেড়ে এই ডিঙিগুলোতে নামতে হবে। আমরা এখন ম্যানগ্রোভের গভীর অরণ্যের দিকে এগিয়ে যাচ্ছি। এই বোট রাইডটা কিন্তু অল্প কিছু ট্রাভেল এজেন্সি করিয়ে থাকেন। ট্রাভেল ছুটিকে চুজ করার পিছনে আমার প্রধান কারণ ছিল এই বোট রাইডটাই। সত্যি বলছি, অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম সেদিন। জীবনে প্রথমবার সুন্দরবন বেড়াতে এসে প্রথমে বাঘ দেখা, তারপর এই রকম একটা বোট রাইড, সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। ওয়াইল্ড লাইফের দেখা এখানেও পাওয়া যেতে পারে। জল বেশি থাকার কারণে দেখা যাচ্ছে না, তবে হয়তো আমাদের নৌকার পাশেই জলের তলায় একটা কুমির আমাদের সাথেই সাঁতার কেটে চলেছে। এখানে দেখুন, এই গাছের উপর কাঁকড়া হাঁটছে। এই কাঁকড়া খাওয়া হয় না, এবং জোয়ারের সময় এই কাঁকড়া গাছের উপর উঠে যায়। আমরা যেখানে ঘোরাঘুরি করছি এখানে বাঘ আসার সম্ভাবনা কম হলেও একেবারে অসম্ভব না। তবে গতকাল যতটা বাঘ দেখতে ইচ্ছা করছিল, আজকে মনের ইচ্ছা তার থেকে সম্পূর্ণ বিপরীত। আপনারাও যদি এই বোট রাইডটায় আসেন তাহলে প্রার্থনা করবেন যেন এখানে বাঘ না দেখতে পান। কিছুক্ষণ ঘোরার পর আমাদের নৌকাগুলো একটা চরের কাছে দাঁড়ালো। এই জায়গায় আপনি নৌকা থেকে নেমে এই সুন্দরী গাছের জঙ্গলের মধ্যে দিয়ে মাড ওয়াক এনজয় করতে পারেন। আমাদের লঞ্চ সামনে অপেক্ষা করছে। বোট থেকে লঞ্চে কিভাবে নামতে বা উঠতে হবে একবার দেখে নিন। কমফোর্টেবল না হলে লঞ্চেই ওয়েট করতে পারেন। আজকের ব্রেকফাস্টে আলু পরোটা দিয়েছে, তার সাথে আচার, আলুর সবজি এবং একটা ডিম সিদ্ধ। এটা কিন্তু আলুর পুর ভরা পরোটা নয়, আলু সিদ্ধটাকে ময়দার সাথে মেখে এটা বানানো। টেস্ট একেবারেই ভালো লাগেনি আমার। সুন্দরবন বেড়াতে এলে কিছু শুকনো খাবার কাছে রাখা ভালো। বাই চান্স যদি কোনো খাবার খেতে না পারেন তাহলে সেটা কাজে লেগে যাবে। ব্রেকফাস্টের পর আমরা গিয়েছিলাম সজনেখালি। এখানে প্রথমেই আমরা একটা মা বাঁদর এবং তার বাচ্চা দেখতে পেয়েছিলাম। এই পুকুরে কুমির আছে, তবে এই ওয়েদারের জন্য সব জলের তলায় ডুবে আছে। পশু পাখি দেখার জন্য সুন্দরবন যদি প্ল্যান করেন তাহলে বেস্ট টাইম শীতকাল। ওইটা হলো সজনেখালি ওয়াচ টাওয়ার। ওটার উপর উঠে জঙ্গলকে ভালোভাবে দেখতে পারেন। কপাল ভালো থাকলে পশু পাখিরও দেখা পেতে পারেন। অন্যান্য ক্যাম্পগুলোর মতো এই ক্যাম্পটারও চারদিক জাল দিয়ে ঘেরা, আর মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা লঞ্চে ফিরলাম। এখন আমরা আমাদের হোটেলে ফিরে যাব। সেখান থেকে ফ্রেশ হয়ে লাগেজ নিয়ে আবার লঞ্চে চড়ে ফেরার পথে রওনা দেব। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এমন সময় সুন্দরবন এলে এটাই স্বাভাবিক। বৃষ্টির জল ঠেলে আমাদের লঞ্চ এগিয়ে যাচ্ছে বালি আইল্যান্ডের দিকে। এমন সময় আমাদের হাতে চলে এলো গরম গরম মাছের চপ। এই ওয়েদারে তেলে ভাজা খেতে কার না ভালো লাগে, তাও আবার জলের উপর ভাসতে ভাসতে। ফেরার পথে পাখিরালয়ে কিছুক্ষণ আমাদের লঞ্চ দাঁড়িয়েছিল।
কিছু শপিং করতে চাইলে এখান থেকে করে নিতে পারেন। আমি এই বাঘমামাকে এবং 500 গ্রাম মধু নিয়ে এসেছিলাম। সুন্দরবনে প্রধানত 3টে ফুলের মধু পাওয়া যায়, খোলসে, বান এবং গেঁয়ো। এর মধ্যে খোলসে ফুলের মধু সব থেকে মিষ্টি হয় এবং গেঁয়ো ফুলের মধু সবচাইতে উপকারী হয়, তবে এর টেস্ট কিছুটা তেতো হয়। আমরা হোটেলে ফিরে 1 ঘন্টার মধ্যে আবারও রওনা দিলাম। এবার পালা এই ইলিশ উৎসবে আমার সবচেয়ে প্রতীক্ষিত জিনিসটার, ইলিশ বিরিয়ানি। বিরিয়ানিতে একটা বড় সাইজের ইলিশ এবং আলু আছে, সাথে দিয়েছে এরকম 2 পিস চিকেন চাপ এবং ইলিশের টক। দুর্দান্ত খেতে ছিল এই ইলিশ বিরিয়ানি। আমি প্রথমবার এটা ট্রাই করলাম, আর শুধুমাত্র এই বিরিয়ানি খাওয়ার জন্যই আমি বারবার আসতে পারি। সবচেয়ে ভালো লেগেছিল বিরিয়ানিতে ইউজ হওয়া ঘিয়ের অ্যারোমাটা। ট্রাভেল ছুটির সাথে সুন্দরবন ভ্রমণ শেষ। এখন আমাদের লঞ্চ সোনাখালীর দিকে এগিয়ে যাচ্ছে। সেখান থেকে অটো ধরে ক্যানিং, তারপর ট্রেন ধরে শিয়ালদা পর্যন্ত এই ট্রাভেল এজেন্সির লোকই গাইড করে পৌঁছে দেবে। আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন। এইরকম ভিডিও যদি আরো দেখতে চান তাহলে আমার চ্যানেল দ্য ফ্লপ এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করবেন। আমি দ্য ফ্লপ এক্সপ্লোরার আরো একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে ফিরে আসছি পরের পর্বে।